উনি থাকেন বেহালায়। আমরা যখন ওই বসবার ঘরটায় বসেছিলাম, আমার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন আমাদের দিকে নজর রাখছে, কাউকে একটা যেন আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওই রাস্তাটা ধরে ওর বাড়ির দিকে যাচ্ছে, ওর মনে হলো ওর পেছন পেছন কেউ যেন আসছে, ওকে ফলো করছে। যে রিমা ওর ঘরে খাটের ওপর দুটো পা এরকমভাবে মুড়িয়ে মাথাটাকে নিচু করে বসে আছে। ওই অবস্থা থেকে আস্তে আস্তে মুখটাকে তুলে ওর মায়ের দিকে তাকিয়েছে। বিশ্বাস করবে না দিদি, আমার মেয়ের চোখ দুটো পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। রিমা এবং পারমিতা গেছিল চাঁদা তুলতে। সেই জায়গাতে, সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে ওই বন্ধ গেটটাকে ধরে রিমা বারবার করে ঝাঁকাচ্ছে আর মা মা বলে চিৎকার করছে সম্পূর্ণ অন্য একটা কণ্ঠস্বর। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। খুবই ভয়ঙ্কর, খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটা আমারই এক পরিচিত একজন ম্যাডাম আমাকে পাঠান। ওনার নাম হচ্ছে সঞ্চারী চক্রবর্তী, উনি থাকেন বেহালায়। এবার ঘটনাটা ডাইরেক্টলি ওনার সঙ্গে ঘটেনি ঠিকই, তবে ওনার বাড়িতে একজন দিদি কাজ করতে আসেন। তার পরিবারকে কেন্দ্র করে, বা বলা ভালো তার মেয়েকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে বেশ কয়েক বছর আগে। তো আমি ঘটনাটা শুরু করছি। তো এই সঞ্চারী ম্যাডাম বেহালায় থাকেন। ওনার বাড়িতে যিনি কাজ করতে আসেন সবিতাদি, তিনি মানে ওই সঞ্চারী ম্যাডামের যে বাড়ি তার থেকে বেশ কিছুটা দূরত্বে উনি থাকেন। এবার এই সবিতাদির পরিবার বলতে ওনার এক মেয়ে আছে যার নাম হচ্ছে রিমা, আর ওনার হাজব্যান্ড রয়েছে যার নাম হচ্ছে রাজীববাবু। তা এইবার এই সবিতাদি যেহেতু এই ব্যাপারগুলো ফেস করতেন এবং তখন উনি সঞ্চারী ম্যাডামের বাড়িতে কাজ করতেন আর সব কথাই সঞ্চারী ম্যাডামকে বলতেন, তারপরে ওনার থেকে শুনে সঞ্চারী ম্যাডাম আমাকে ঘটনাটা লিখে পাঠান, সেটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। এবার এই রিমা বলে যে মেয়েটি, অর্থাৎ সবিতাদির মেয়ে, যেই সময়কার কথা বলছি তখন সে সবেমাত্র মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকের পড়াশোনায় ঢুকেছে, মানে ক্লাস 11-এ পড়ে, তখনকার ঘটনা। এবার যেই পাড়াটাতে ওনারা থাকেন সেখানে খুব বড় করে একটা বাসন্তী পুজো হয়, বহুদিনের পুরনো একটা পুজো, একটা পাড়ার পুজো। তা সেই বাসন্তী পুজো হয়, খুব জাঁকজমকের সাথে সেই পুজো হয়। এবং এই পুজোর জন্য যে সমস্ত কাজকর্মগুলো থাকে, আপনারা জানেন যে একটা পাড়ার মধ্যে যখনই কোনো পুজো হয়, সেটা যে কোনো পুজোই হোক না কেন, দুর্গা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, তো একটা পুজোর যে বিভিন্ন রকমের কাজকর্ম দায় দায়িত্বগুলো থাকে সেগুলো কি হয়, ওই পুজো কমিটির লোকেরা বা পাড়ার লোকেরা যারা পুজোটাকে অর্গানাইজ করছেন তারা সেই কাজগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। তো এক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হয়নি। তা সেই পুজোর কাজ সেই পাড়ার লোকেরা, ক্লাবের ছেলেরা বলুন বা পুজো কমিটির মেম্বার যারা বলুন, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। এইবার যে কোনো পুজোর ক্ষেত্রে, মানে এরকম সার্বজনীন যে সমস্ত পুজোগুলো, এর ক্ষেত্রে চাঁদা তোলার একটা ব্যাপার থাকে, আপনারা জানেন। তো এই চাঁদা তোলার ব্যাপারটা ওই পাড়ার যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তাদের ওপরে সেই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়। তো এই গ্রুপটাতে, মানে যারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে, এই গ্রুপটাতে কিন্তু রিমাও ছিল। এইবার সেই বছরে চাঁদা তো তোলা প্রায় শেষের দিকে, মানে সব বাড়ি থেকেই মোটামুটি চাঁদা তোলা হয়ে গেছে। বেশ বড় পাড়া, বড় পুজো, তাই পুরো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। সব বাড়ি থেকেই মোটামুটি চাঁদা তোলা হয়ে গেছে। এবারে হলো কি, ওই সবিতাদিরা যেই বাড়িটাতে থাকেন তার ঠিক দুটো বাড়ি পরে একটা বাড়ি আছে যেখানে বেশ কিছুদিন হলো, মানে বেশ কিছুদিন বললেও ভুল হবে, মানে কয়েক মাস আর কি হয়েছে, একটা পরিবার ভাড়ায় এসছে। মানে পরিবার বলতে সেখানে স্বামী স্ত্রী রয়েছেন। তো তারা ভাড়ায় এসছে, নতুন এই পাড়াটাতে এসছে। তা এবার পুজো কমিটির যে মেম্বাররা, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা, একটা ডিসকাশন চলছে যে যেহেতু এরা নতুন এসছে
এদের থেকে এই মুহূর্তে কি চাঁদা চাওয়াটা ঠিক হবে? প্রথমবার ওরা পুজোটা দেখছে এবারে, তো ওদের কাছ থেকে চাঁদাটা চাওয়া কি ঠিক হবে, উচিত কাজ হবে? তা তখন ওরা একটা সিদ্ধান্তে পৌঁছায় যে বলা হবে চাঁদার ব্যাপার, যদি ওনারা স্বেচ্ছায় হাসি মুখে চাঁদা দেন তাহলে খুবই ভালো, আর যদি চাঁদা না দিতে চান তাহলে কোনো রকম জোরজারি করা হবে না। এটাই ওখানকার নিয়ম, এটাই ওখানকার রীতিনীতি। তা কারা যাবে চাঁদা তুলতে, সবাই একসাথে গেলে সেটা বাজে দেখায়। তা তখন দায়িত্ব পড়লো এই রিমা আর তার এক বান্ধবী, তাদের ওপর দায়িত্ব দেওয়া হলো যে তারা গিয়ে চাঁদাটা কালেক্ট করবে। এবার কেন রিমার ওপরে দায়িত্বটা দেওয়া হলো বিশেষ করে, এটা আমি একটুখানি বলে নিই। কারণ রিমা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, সেই কারণেই ওর ওপরে দায়িত্বটা কিন্তু দেওয়া হলো। এবার রিমা তার এক বান্ধবী পারমিতাকে নিয়ে ওই বাড়িটাতে একদিন গেছে, তখন সন্ধে হয়ে এসছে প্রায়, বা একটু রাতের দিকেই হয়তো গেছে। গিয়ে তারা কলিং বেল বাজিয়েছে। তা এক ভদ্রমহিলা দরজা খুলেছেন। এবার যিনি দরজাটা খুলেছেন তার চোখে মুখে কেমন যেন একটা দুঃখ দুঃখ, একটা মুখ গোমড়া, হ্যাঁ, এরকম টাইপের একটা অভিব্যক্তি তার মুখের মধ্যে দেখা যাচ্ছে। তো যাই হোক, তা রিমা খুব শান্ত কণ্ঠে ভদ্রভাবে সেই ভদ্রমহিলাকে বললেন যে আমাদের পাড়ায় একটা বাসন্তী পুজো, এটা প্রতি বছরই হয়, তো আপনি আপনার যেরকম ইচ্ছা সেরকম যদি আমাদেরকে কিছু দেন পুজোর জন্য তাহলে আমরা খুবই উপকৃত হই, খুবই ভালো লাগবে আমাদের। এবারে সেই ভদ্রমহিলা কী করলেন, কোনো রকম কথা না বলে জাস্ট বলে দিলেন মুখের ওপর যে না আমি চাঁদা দেব না, বলে দরজা প্রায় মুখের ওপরে বন্ধ করে দেয়, এরকম একটা ব্যাপার। হঠাৎ ওনাকে এই কাজটা থেকে আটকালেন ওনারই হাজব্যান্ড। উনি ভেতরের দিকে কোথাও একটা ছিলেন ঘরের মধ্যে। উনি হঠাৎ বলে উঠলেন যে দাঁড়াও, কী করছো, এরকমভাবে মেয়েগুলোর সঙ্গে ব্যবহার করছো কেন, তুমি সরে এসো, আমি কথা বলছি। বলে এবার ভদ্রলোক এলেন, এসে বললেন যে তোমরা কিছু মনে করো না, আসলে আমরা তো এই পাড়ায় নতুন এসেছি, আগে আমরা যাদবপুরে একটা পাড়ায় থাকতাম, তা সেইখানে এই পুজো নিয়ে চাঁদা নিয়ে প্রচণ্ড রকম জোর জবরদস্তি, জোর জুলুম হতো। তা ওটা একটা প্রধান কারণ ওই পাড়া ছেড়ে আমাদের এখানে ভাড়ায় এসে থাকা, নতুন জায়গায় এসে থাকা। তা তোমরা কিছু মনে করো না আমার স্ত্রীর ব্যবহারে, তোমরা ভেতরে এসো, আমার যেরকম আমার সাধ্য আমি সেরকমভাবেই তোমাকে চাঁদা দেব। তা তখন রিমা এবং ওর বান্ধবী পারমিতা, ওরা তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা যে এরা চাঁদা দিতে রাজি হয়েছে। তারা ভেতরে ঢুকলো, এদেরকে বসালেন। ভদ্রলোক বললেন যে আমার নাম বিজন রায়। এইবার কত চাঁদা দিতে হবে জিজ্ঞাসা করাতে, তা তখন রিমা বলছে যে না দেখুন, এখানে তো ওরকম জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, আমরা আপনাকে কখনোই বলতে পারি না যে এত টাকাই চাঁদা দিতে হবে, আপনাদের যেরকম খুশি যেরকম ইচ্ছা আপনি চাঁদা দিন, আমাদের কোনো প্রবলেম নেই। তা তখন উনি বললেন যে ঠিক আছে, তোমরা একটুখানি বসো, আমি দেখছি কি করা যায়। তা এইবার ওরা বসেছে, বিজনবাবু ওদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলছেন। বলতে বলতে কথা প্রসঙ্গে জানা গেল যে এই বিজনবাবু ইনি হচ্ছেন একজন জ্যোতিষী, একজন অ্যাস্ট্রোলজার, আর তার সাথে সম্ভবত কিছু তন্ত্র সাধনাও কিন্তু উনি করেন। মানে গলায় রুদ্রাক্ষের মালা টালা পরা ছিল, কপালে একটা তিলক কাটা ছিল। এইবার যারা ওখানে গেছে চাঁদা নিতে, অর্থাৎ পারমিতা আর তার বান্ধবী, রিমা আর তার বান্ধবী পারমিতা, এদের মধ্যে থেকে রিমা এর কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ একটু আগ্রহ ছিল। অর্থাৎ এই জ্যোতিষী, তন্ত্র সাধনা, অকাল্ট ব্যাপার, এই ব্যাপারগুলো, ভূত প্রেত, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তার একটা বেশ অনেক দিনের একটা আগ্রহ তার মনের মধ্যে রয়েছে। এবার যখনই সে জানতে পারল যে এই বিজনবাবু তিনি একজন জ্যোতিষী, জ্যোতিষ চর্চা তিনি করেন, তখন তার সঙ্গে মানে ওই ভদ্রলোকের সঙ্গে বেশ আড্ডা গল্প এগুলোতে কিন্তু সেই রিমা মজে গেল। এবার কথায় কথায় সেই বিজনবাবু রিমার হাত দেখলেন, হস্তরেখা বিচার করলেন, পারমিতারও হস্তরেখা বিচার করলেন তিনি। এইবার এটা পারমিতা পরবর্তীকালে বলেছিল রিমার মাকে, কারণ এই জায়গাটা থেকেই কিন্তু ঝামেলা বা সমস্যার সূত্রপাতটা কিন্তু এখান থেকেই। এটা পরে গিয়ে আপনারা, আমি যত ঘটনাটা আরও এগোবো আপনারা আরও বুঝতে পারবেন। তা পারমিতা বলেছিল পরবর্তীকালে যে বিজনবাবু যখন হাত দেখছিলেন, হস্তরেখা বিচার করছিলেন, বিশেষ করে রিমার হাতটা, তখন ওনার চোখে মুখে একটা অদ্ভুত
টাইপের একটা এক্সপ্রেশন ফুটে উঠছিল, মানে নিজের অজান্তেই মারাত্মক রকমের কিছু একটা আবিষ্কার উনি করে ফেলেছেন, এরকম ধরনের একটা অভিব্যক্তি কিন্তু ওনার মনের মধ্যে ওই মুখের মধ্যে ফুটে উঠছিল। মানে একটা কি বলবো, একটা আনন্দ, একটা উত্তেজনা, হ্যাঁ, একসাথে মিলেমিশে যেরকম একটা এক্সপ্রেশন মানুষের মুখের ওপর ফুটে উঠতে পারে, ঠিক সেরকম টাইপের একটা এক্সপ্রেশন কিন্তু ওনার চোখে মুখে ফুটে উঠছিল। তা যাই হোক, তো এরকম অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। তারপরে বিজনবাবু স্ত্রী তিনি এসে একটা 500 টাকার নোট রিমার হাতে ধরিয়ে দিলেন, এবং কিছুক্ষণ আগেই উনি যে একটা দুর্ব্যবহার করে ফেলেছিলেন এদের সঙ্গে, সেটার জন্য কিঞ্চিত ক্ষমাও চাইলেন তিনি। তা তখন রিমা বলল যে না না, ওটা কোনো ব্যাপারই না কাকিমা, আমরা কিচ্ছু মনে করিনি, আমরা আপনার থেকে অনেকটাই বয়সে ছোট, তাই আপনারা এইভাবে বলতেই পারেন, আমাদের এতে কিচ্ছু আমরা মনে করি না। তো এবার ওরা যখন উঠতে যাবে, তা তখন বিজনবাবু ওদেরকে থামিয়ে দিয়ে বসিয়ে দিয়ে বললেন যে দেখো, তোমরা তো প্রথমবার আমাদের বাড়িতে এলে, তো একটু মিষ্টি মুখ না করে কিন্তু আমরা ছাড়বো না। তো এই বলে বিজনবাবু এবং ওনার স্ত্রী, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন, এই জায়গা থেকেই কিন্তু ঝামেলাটা তৈরি হচ্ছে। বিজনবাবু এবং ওনার স্ত্রী ভেতরে চলে গেলেন ওদের জন্য, হ্যাঁ, প্লেটে করে মিষ্টি সাজিয়ে নিয়ে এলেন ওনারা। এইবার সাধারণত কি হয়, ধরুন আপনাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, একজন কি দুজন, মানে একাধিক কেউ এসছে, আপনারা যখন তাদেরকে মিষ্টি বলুন বা যে কোনো খাবার খেতে দিচ্ছেন, তখন প্লেটে করে যখন সাজিয়ে দেন, তখন আপনাদের মানসিকতাটা কি থাকে, যে সবাই যেন সমান ভাগ পায়, সমানভাবে যেন তাদেরকে আমি দিতে পারি। কিন্তু এরা যখন এই পারমিতা আর রিমাকে আলাদা আলাদা দুটো প্লেটে মিষ্টি সাজিয়ে এনে দিলেন, তখন দেখা গেল একটা প্লেটে এক রকমের মিষ্টি, আরেকটা প্লেটে আরেক রকমের মিষ্টি। এবার কীরকম, পারমিতাকে যেই প্লেটটা দেওয়া হলো তাতে দেখা যাচ্ছে রসের মিষ্টি ছিল। রসের মিষ্টি মানে ওই ল্যাংচা বলুন বা চমচম বলুন বা পান্তুয়া, ওরকম টাইপের কিছু। কিন্তু রিমাকে যেই মিষ্টিটা দেওয়া হলো সেইগুলো একদম খটখটে শুকনো সাদা মিষ্টি, কড়া পাকের সন্দেশের মতো। তো যাই হোক, তা ওরা দুজনেই তখনকার মতো ওই ব্যাপারগুলোকে ওরা একেবারেই গুরুত্ব দেয়নি, রিমাও দেয়নি, পারমিতাও দেয়নি। ওরা কিন্তু মিষ্টিগুলো খেলো, মিষ্টিগুলোকে ওরা খেলো, খেয়ে তারপর ওদেরকে ধন্যবাদ জানিয়ে, মানে বিজনবাবু আর ওনার স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওরা বেরিয়ে এলো বাড়ি থেকে। এইবার বেরোনোর পর পারমিতা রিমাকে বলছে যে জানিস রিমা, আমরা যখন ওই বসবার ঘরটায় বসেছিলাম এবং যখন বিজনবাবু আর ওনার স্ত্রী দুজনেই ভেতরে ঢুকে গেলেন আমাদের জন্য মিষ্টি আনার জন্য ঢুকলেন, তখন আমার কেন যেন না মনে হচ্ছিল যে আমি যেখানটায় বসেছিলাম তার পাশে একটা ঘর, সেখানে দরজাটা খোলা, ভেতরটা অন্ধকার মতো ছিল। তুই খেয়াল করেছিস কিনা জানি না, এটা পারমিতা রিমাকে বলছে যে তুই খেয়াল করেছিস কিনা জানি না, আমার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন আমাদের দিকে নজর রাখছে, কাউকে একটা যেন আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। তা তখন রিমা পারমিতাকে বললে যে দূর, ওইগুলো তোর মনের ভুল, ওই বাড়িতে তো ওই দুজন ছাড়া আমি তো আর কাউকেই দেখলাম না, আমি তো কিছুই ফিল করিনি। তো যাই হোক, তা তখনকার মতো ব্যাপারটা মিটে গেছে। তো এবার ওরা কি করলো, ওরা ক্লাবে গিয়ে ওই যে চাঁদাটা কালেক্ট করেছে 500 টাকাটা, ক্লাবে গিয়ে পুজোর যে ফান্ডটা তহবিল, সেখানে সেই চাঁদা তারা জমা করে দিল, দিয়ে এবার পারমিতা চলে গেল ওর বাড়ির দিকে। ওর বাড়িটা একটু অন্য দিকটায়, মানে ক্লাবের পেছন দিকটায়, আর রিমা চলে আসছে ওর বাড়ির দিকটাতে। এইবার ক্লাব থেকে যখন রিমা ওর বাড়িতে যায়, তখন সেই যাওয়ার পথে একটা মাঠ পড়ে, একটা ফাঁকা মাঠের মতো পড়ে। সেই মাঠের পাশের রাস্তাটা দিয়ে যখন রিমা যাচ্ছে, তখন প্রায় অনেকটাই রাত, প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তা রিমা যখন যাচ্ছে, তখন রিমার হঠাৎ মনে হলো যে ওর পেছন পেছন কেউ যেন আসছে। রাস্তাটা সেই রাতেই একটু অদ্ভুত রকমের নিস্তব্ধ, একটু নিঝুম টাইপের ছিল। তা ও যখন ওই রাস্তাটা ধরে ওর বাড়ির দিকে যাচ্ছে, ওর মনে হলো ওর পেছন পেছন কেউ যেন আসছে, ওকে ফলো করছে। ও হকচকিয়ে একটুখানি পেছন দিকে তাকাতেই ওর মনে হলো যে একটা লম্বাটে গড়নের কেউ, একটা ব্যক্তি, সে রাস্তার মাঝখানেই তার পেছনেই হয়তো দাঁড়িয়েছিল। ও পিছনে ঘুরে তাকাতেই ও যেন একটু দ্রুত গতিতে সরে গিয়ে নিজেকে আড়াল করে ফেললো কোথাও একটা, মানে কোনো পাঁচিলের আড়ালে বা কোনো বাড়ির সাইডে কোনায় ও ঢুকে গেল, এরকম একটা মনে হলো রিমার। তা ওইটা দেখে ওর একটুখানি ভয় লাগলো, একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো রিমা, ওই রকম রাতে একা একা ফিরছে। তো তখন পা চালিয়ে ওর বাড়িতে ঢুকে গিয়ে ওই সবিতাদি, মানে ওর মা
ওর বাবা রাজীববাবু দুজনকেই ব্যাপারটা বলল যে জানো তো এরকমভাবে রাস্তা দিয়ে আসছিলাম, মনে হলো আমার পিছু কেউ নিয়েছিল। তা তখন সবিতাদি বলল যে ধর এই পাড়ায় এতদিন বাস করছি, কে তোর পিছু নেবে, ওটা তোর মনের ভুল, অন্ধকারের মধ্যে ভয়টয়ে পেয়েছিস বলে ওরকম মনে হয়েছে, ও কিছু ব্যাপার না। কিন্তু তখনও সবিতাদি জানেন না যে আগামী দিনগুলোতে কি ভয়ঙ্কর দুঃসময় ওনাদের পুরো পরিবারের ওপর আসতে চলেছে। মানে রিমা তো আক্রান্ত হবেই বা হয়েছেই, তার সাথে ওনারাও কিভাবে আক্রান্ত হলো আসুন এবার সেটা জেনে নিন। কি হলো, এই ঘটনাটার পর থেকে আস্তে আস্তে রিমার স্বভাবের মধ্যে কিন্তু একটু পরিবর্তন দেখা যেতে শুরু করলো। কীরকম পরিবর্তন, রিমা কীরকম টাইপের মেয়ে সেটা আমি আগে একটুখানি আপনাদেরকে বলি। রিমা হচ্ছে প্রচণ্ড রকমের মিশুকে, এক কথায় বলতে গেলে ওই পাড়ায় সে বড় হয়েছে, ওই পাড়ার প্রত্যেকটা মানুষ রিমাকে ছোট থেকে, যারা একটুখানি প্রবীণ ব্যক্তি, বয়স জ্যেষ্ঠ ব্যক্তি যারা, তারা একদম ছোটোবেলা থেকে রিমাকে বড় হতে দেখেছে। সবার কাছেই ও প্রচণ্ড রকমের প্রিয়, প্রচণ্ড রকমের আদরের একটি মেয়ে। পড়াশোনায়ও যথেষ্ট ভালো। হ্যাঁ, হয়তো ওর মা বাবা এমন কিছু কাজের সঙ্গে যুক্ত যার কারণে ওদের পরিবারে অর্থের আগমন হয়তো সেরকম একটা বিশাল কিছু হয়তো নেই, কিন্তু পুরো পরিবারটাই অত্যন্ত মার্জিত ভদ্র একটি পরিবার। তা সেরকম একটা পরিবারের মেয়ে রিমা, পড়াশোনায় যথেষ্ট ভালো, স্কুলে তাকে যথেষ্ট স্নেহ করেন টিচাররা, পাড়াতেও তার একটা আদর ভালোবাসা পায় প্রত্যেকের থেকে, হাসি খুশি সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক। তো সেই রিমা এই ঘটনাটার কয়েকদিন পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করলো। বদলানো মানে কীরকম বদল, সে আর আগের মতো হাসি খুশি নেই, পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে বিশেষ একটা কথাবার্তা বলে না, বিকেলবেলা একটুখানি বেরোলেও স্কুল থেকে ফেরার পর বিকেলে একটুখানি খেলাধুলো বা বন্ধুদের সঙ্গে একটুখানি আড্ডা মারা, এই ব্যাপারগুলো রয়েছে ওখানে। তা সেখানে গেলেও ও চুপচাপ বসে থাকে, কারোর সাথে সেরকম একটা কথা বলে না। সবথেকে বড় কথা যেটা, যেই মেয়েটা পড়াশোনার সময় একদম মনোযোগ সহকারে পড়াশোনা করতো, মানে পড়তে বসলে পরে ওই বয়সের দোষ যেটা থাকে যে একটু একটু ফাঁকি টাকি মারা, ওগুলো প্রত্যেকেরই থাকবে ক্লাস 11-12 স্টুডেন্টদের, কিন্তু যতটুকু টাইম ও পড়া নিয়ে বসতো ততটুকু টাইম কিন্তু প্রচণ্ড মনোযোগ সহকারে পড়তো, তখন ওর মাইন্ডটার অন্য কোথাও ডাইভার্টেড হতো না। কিন্তু সেই মেয়েটা পড়াশোনাতেও তার কেমন যেন একটা অনীহা, কেমন একটা অমনোযোগ শুরু হলো। এই ব্যাপারটার পর দেখা গেল যে ও কথায় কথায় কিন্তু মেজাজ হারিয়ে ফেলছে, অর্থাৎ ওর প্রচণ্ড রকমের মুড সুইং হচ্ছে। এই ভালো আছে তো পর মুহূর্তেই হঠাৎ করে ও রেগে যাচ্ছে, কথায় কথায় রিয়্যাক্ট করে ফেলছে, মা বাবার মুখের ওপরেই মাঝে মধ্যে একটু কথা বলে ফেলছে, এরকম নানান রকম ব্যবহার ওর মধ্যে কিন্তু, মানে ব্যবহারিক পরিবর্তন ওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবার এইটা কিন্তু উত্তরোত্তর বাড়তে শুরু করলো। তা রাজীববাবু, সবিতাদি এরা ভাবলেন যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই সময়টাতে অনেক রকমের পরিবর্তন মানুষের মধ্যে আসতে পারে। তা ওনারা রিমাকে বারবার করে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ রে, তোর কি কোনো সমস্যার মধ্যে পড়েছিস, কোনো সম্পর্কে জড়িয়ে সেখানে কোনো প্রবলেম হয়েছে, যা হয় আর কি এই বয়সের মেয়েদের ক্ষেত্রে, যে কোনো প্রেম ঘটিত কোনো ব্যাপার কি তোর জীবনে হয়েছে, তাহলে আমাদেরকে খুলে বল তোর সমস্যার কথাগুলো, তাহলে আমরা সেই রকমভাবে ব্যবস্থা নেব বা তোকে সাহায্য করব, চেষ্টা করব সাহায্য করবার যতটা পারি। রিমা কোনো মুখই খুলছে না, কোনো কিছুই সে বলছে না, সে ওরকম একইভাবে ব্যবহার করে যাচ্ছে তার মা বাবার সঙ্গে। এবার এইটা যখন আস্তে আস্তে বাড়াবাড়ির পর্যায়ে যেতে শুরু করলো, তখন কিন্তু রিমার মা এবং বাবা দুজনেই ভাবলেন যে এই সমস্যাটাকে আর এইভাবে অগ্রাহ্য করা কিন্তু চলবে না, আমরা এবার চিকিৎসা শাস্ত্রের দ্বারস্থ আমাদেরকে হতে হবে, ডাক্তারদের কাছে যেতে হবে, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে, তা না হলে কী সমস্যা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তা ওনারা ডাক্তারের কাছে গেলেন, রিমার অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা হলো, একটু অ্যানিমিয়া মানে একটু রক্ত স্বল্পতা পাওয়া গেছিল রিপোর্টে ঠিকই। তা ডাক্তার বললেন যে দেখুন, রক্ত স্বল্পতা হলে পরে মুড সুইং হয়, কিন্তু সেইটা যেই পর্যায়ে গেলে পরে মুড সুইং হয় সেটা কিন্তু আপনার মেয়ের মধ্যে নেই, সেই জায়গায় যেতে এখনও অনেক দেরি রয়েছে। তাহলে ওর কেন এরকম মুড সুইং হচ্ছে এটা আমিও ঠিক বুঝতে পারছি না, এরকমভাবে চিকিৎসকেরা বললেন। এইবার এটা তো বললেন উনি, ওষুধপত্রও দিলেন, কিন্তু কোনোভাবেই রিমার মধ্যে মানে এই পরিবর্তনগুলো যেগুলো রয়ে গেল সেগুলো কিন্তু আর কোনো মতেই কমছে না, দিনে দিনে কিন্তু এটা বাড়ছে।
তা এইবার যা হয় আর কি, সবিতাদিকে অনেকেই অনেক রকম বুদ্ধি দিলেন, তিনি অনেক জায়গাতেই গেলেন, অনেক মন্দিরে গেলেন, মসজিদে গেলেন, দরগায় গেলেন, কিন্তু কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটল, যেটা দেখে সবিতাদি বুঝলেন যে ব্যাপারটা কিন্তু আর খুব একটা স্বাভাবিক বা হেসে উড়িয়ে দেওয়ার মতো বা অগ্রাহ্য করার মতো অবস্থায় নেই। সেটা কি হয়েছে, একদিন সবিতাদি কাজটা ছেড়ে বাড়িতে ফিরেছেন, সেদিন বোধহয় কোনো কারণে রিমাদের স্কুল বন্ধ ছিল, ছুটির দিন। তা এসে তিনি দেখছেন যে রিমা ওর ঘরে খাটের ওপর দুটো পা এরকমভাবে মুড়িয়ে মাথাটাকে নিচু করে বসে আছে। তা উনি ভাবলেন যে রিমার আবার শরীর টরীর খারাপ হলো কিনা, জ্বর টর এসছে কিনা। তা এই বলে উনি রিমার গায়ে একটুখানি হাত দিয়ে ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে, যে হ্যাঁ রে কী হয়েছে তোর, এরকম করছিস কেন। রিমা ওই মুখ নিচু করেছিল, ওই অবস্থা থেকে আস্তে আস্তে মুখটাকে তুলে ওর মায়ের দিকে তাকিয়েছে। সবিতাদি বলছেন, যখন ঘটনাটা বলেছিলেন ওই সঞ্চারী ম্যাডামকে, বলছেন যে বিশ্বাস করবে না দিদি, আমি দেখছি যে আমার মেয়ের চোখ দুটো পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, ঠোঁটের কোণ দিয়ে রীতিমতো লালা ঝরছে, আর ওই টকটকে লাল চোখ নিয়ে আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ওই রকম দৃষ্টি আমি ওর চোখে আজ অবধি, ওকে তো ছোটোবেলা থেকে বড় করেছি, আজ অবধি আমি কোনো দিন ওর চোখে কিন্তু ওরকম দৃষ্টি দেখিনি, ওরকম চাহনি দেখিনি। ওই রকম অসম্ভব একটা হিংস্র চাহনি, একটা নিষ্ঠুর ক্রূর চাহনি নিয়ে ও আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি আপনাকে ভাষায় বর্ণনা করতে পারবো না। তা আমি তখন বললাম যে হ্যাঁ রে, তোর এরকম চোখ টোক লাল, তুই এরকম করছিস কেন। তখন সেই মেয়ে রিমা তার মাকে বলে উঠল একদম সম্পূর্ণ অন্য একটা অন্য একটা কণ্ঠস্বরে, মানে অনেক কর্কশ হয়ে গেছে ওর কণ্ঠস্বর, অনেক গম্ভীর হয়ে গেছে, যে আমাকে আর বিরক্ত করবি না, আমাকে আমার মতো থাকতে দে, তুই এখান থেকে চলে যা। জাস্ট ভাষাগুলো লক্ষ্য করুন, নিজের মাকে তুই করে বলছেন। সবিতাদি এটাই বলছিলেন সঞ্চারীদিকে, যে যেই মেয়ে কোনো দিন তার মা বাবার মুখের ওপরে কোনো কথা বলেনি, কোনো দিন তাদেরকে খারাপভাবে কোনো আক্রমণ করেনি কোনো কথার দ্বারা, সে আজকে ডাইরেক্টলি একদম তার মাকে তুই তুকারি করছে, মানে এটা আমি যেন মেনে নিতে পারছিলাম না। তো এরকম আরও কয়েকবার ওর দু কাঁধ ধরে ঝাঁকানোর পর আস্তে আস্তে দেখলাম ও কেমন যেন নিস্তেজ হয়ে পড়ল বিছানার ওপর, ও মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপরে আর আমি ওকে ঘাটাইনি, এমনি কোনো জর্জারি বা কিছু কোনো সিমটম ওর মধ্যে ছিল না, কিন্তু এটা যে ও কেন করলো আমি বুঝতে পারলাম না। এইভাবে চলছে, বাড়াবাড়ি আরও রীতিমতো বাড়ছে। মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হলো, সেখানে কাউন্সেলিং হচ্ছে, কিন্তু কোনোভাবেই রিমাকে সুস্থ করা যাচ্ছে না। এর মধ্যে আবার একটা ব্যাপার ঘটলো, যেটা কিন্তু আরও ভয়ঙ্কর এবং আরও অদ্ভুত রকমের একটা ঘটনা। কীরকম, যেহেতু ওর এরকম ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তাই সবিতাদি বেশ কয়েকদিন হলো রিমার সঙ্গে একসাথে রাতে ঘুমাচ্ছিলেন একই ঘরে, আর রাজীববাবু আলাদা একটা ঘরে। এইবার একদিন রাতে হঠাৎ করে ওই সবিতাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি উঠে দেখছেন যে ওনার পাশে রিমা নেই। কোথায় গেল কোথায় গেল, রিমা 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 করে ডাকাডাকি করছেন, কোথাও মানে তার সাড়া পাওয়া যাচ্ছে না। নিজের হাজব্যান্ডকে ডাকলেন, রাজীববাবুকে ডেকে তুললেন সবিতাদি, পুরো এ ঘর ও ঘর, বসবার ঘর সব কিছু সার্চ করলেন, উনি দেখলেন কোথাও রিমাকে দেখতে পেলেন না। হঠাৎ দেখছেন যে বাড়ির মেন দরজাটা খোলা, বাইরের গেটটাও খোলা, মানে দেখেই বোঝা যাচ্ছে যে রিমা বেরিয়ে গেছে বাড়ি থেকে। এবার ওদের তো একদম মানে বুঝতেই পাচ্ছেন, একদম ওনাদের পুরো উন্মাদের মতো একটা অবস্থা। ওনারা বেরিয়ে গেলেন বাড়ি থেকে, রিমা রিমা বলে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। এবার ওনাদের চিৎকারে আশেপাশের বাড়ি, মানে খুব ইউনাইটেড পাড়া একটা, হ্যাঁ, মানে সবার মধ্যে খুব ইউনিটি রয়েছে, একটা সংঘবদ্ধভাবে সবাই থাকে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম টাইপের একটা কালচার ওখানে। তা আশেপাশের বাড়িগুলো থেকেও লোকজন বেরিয়ে এসছে। এবার বেরিয়ে এসে ওরা দেখছে যে দুটো বাড়ি পরে ওই যেই বাড়িটা যেখানে বিজনবাবু এবং ওনার স্ত্রী থাকেন, যেখানে কদিন আগেই রিমা এবং পারমিতা গেছিল চাঁদা তুলতে, সেই জায়গাতে, সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে ওই বন্ধ গেটটাকে ধরে রিমা বারবার করে ঝাঁকাচ্ছে আর মা মা বলে চিৎকার করছে সম্পূর্ণ অন্য একটা কণ্ঠস্বরে। এবং সেই কণ্ঠস্বরটা শুনে
পাড়ায় উপস্থিত মানে ওই চিৎকার চেঁচামেচিতে উপস্থিত হয়েছেন যারা বাড়ি থেকে বেরিয়ে, তারা প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এবার রিমা বারবার করেই ওই গেটটাকে ধরে ঝাঁকাচ্ছে, আর যেহেতু কেউ কোনো সাড়া শব্দ করছে না, ও বারবার করে কাঁদছে, ডুকরে ডুকরে কেঁদে উঠছে। এবার ওর চিৎকারে বাড়িওয়ালা যিনি দোতলায় থাকেন তিনি বারান্দায় বেরিয়ে এলেন, এমনকি বিজনবাবু আর ওনার স্ত্রীও কিন্তু দরজা খুলে বেরিয়ে এসছেন, এসে রিমার দিকে ওরকমভাবে তাকিয়ে ওনারা একে অপরের মুখের দিকে মানে চাওয়াচাওয়ি করছেন। তো এইবার তখন বাকিরা কেউ তো ব্যাপারগুলো বোঝেনি তখনও যে কি হয়েছে, এমনকি সবিতাদিও বুঝতে পারছেন না। তা সবিতাদি ছুটে গেছেন মেয়ের কাছে, মেয়েকে গিয়ে বলছেন যে হ্যাঁ রে, তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই বাড়ি থেকে এইভাবে বেরিয়ে এসছিস কেন, আর মামা বলে ডাকছিস? এই তো আমি এসে গেছি, বল কি কি অসুবিধা হচ্ছে তোর। তখন রিমা যেটা করলো সেটা মানে একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। ওর মায়ের দিকে তাকিয়ে, ওই রকমই লাল চোখ হয়ে রয়েছে ওর, মায়ের দিকে তাকিয়ে ও চিৎকার করে বলে উঠল, তুই আমার মা নোস, আমি তোকে ডাকছি না, আমি আমার আসল মায়ের কাছে এসেছি। এবার এইটা বলাতে শুধুমাত্র সবিতাদি বলে নয়, উপস্থিত প্রত্যেকেই কিন্তু প্রচণ্ড রকমভাবে হকচকিয়ে গেছেন যে এটা রিমা কি বলছে, কি পাগলের প্রলাপ বকে চলেছে ও। এবার সবাই মিলে এসে রিমাকে শান্ত করার চেষ্টা করেছে। রিমা ওই রকম অবস্থাতেই চিৎকার করতে করতে আবারও কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে এবং ঢলে পড়ে, ও লুটিয়ে পড়ে মাটির ওপর। তা ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়, ও তখন অজ্ঞান। এবার সেই জ্ঞান কিন্তু রিমার ফিরল পরের দিন, মানে অনেক বেলার দিকে, এবং এর মধ্যে একজন ডাক্তার এসে রিমাকে দেখে গেছে, একটু ইঞ্জেকশন দিয়ে গেছে, ওষুধ টষুধ দিয়ে গেছে। রিমার তখন খুব জ্বর ছিল, সকাল থেকেই খুব জ্বর, মানে ইনফ্যাক্ট রাত্রির বেলা ওই ঘটনাটার পর থেকেই, মানে অজ্ঞান হওয়ার পর থেকেই ওর প্রচণ্ড জ্বর। তা সেই জ্বরটা ওষুধের প্রভাবে কেটেছিল ঠিকই, কিন্তু ওর ব্যবহারে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। এই দিকে রাজীববাবু আর ওই সবিতাদি, মানে এতদিন ধরে রিমার সঙ্গে ঘটনাগুলো ঘটছিল, এবার ওনারাও কিছু জিনিস অনুভব করতে শুরু করলেন। যেমন মাঝে মধ্যে ওই সবিতাদি রান্না করার টাইমে মনে হয় যে বাড়িতে কেউ যেন একটা হেঁটে চলে বেড়াচ্ছে, তখনও হয়তো রাজীববাবু কাজ থেকে ফেরেননি। তারপরে মনে হয় যেন রিমার ঘরটা থেকে কার একটা গলার আওয়াজ ভেসে আসছে, একটা অন্য রকমের একটা গলার আওয়াজ, যেই গলার আওয়াজের সঙ্গে উনি খুব একটা পরিচিত নন, এরকম ধরনের কোনো একটা গলার আওয়াজ ভেসে আসছে। এরকম অনেক বিক্ষিপ্ত ঘটনা। আর সবথেকে বড় কথা যেটা সবিতাদি বলেছিলেন পরে ওই সঞ্চারী ম্যাডামকে, যে আমি যখন বাড়িটাতে ঢুকতাম আমার মনে হতো যে বাড়ির বাইরে থাকলে আমি প্রচণ্ড রকমের ভালো আছি, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে পরে কেমন একটা দম বন্ধ করা পরিস্থিতি, একটা দম বন্ধ করা পরিবেশ, একটা ডিপ্রেসিং একটা ভাব এরকম মনে হতো। এবং এটাও আমি অনুভব করেছি যে ওই বাড়িতে আমি, রাজীব এবং আমাদের মেয়ে রিমা, আমরা ব্যতীত আরও কেউ একজন উপস্থিত রয়েছে, তাকে হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে প্রচণ্ড রকমভাবে ওই বাড়িটার মধ্যে কিন্তু বিদ্যমান। সে না থেকেও তার অস্তিত্বের আভাস কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে দিত। এইবার এর কদিন পর আরও একটা ঘটনা ঘটেছে তো অনেক কিছুই, মানে যেগুলো মানে একটু মনে রাখার মতো বা মেজর কিছু ঘটনা, সেগুলোই আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে সবিতাদি কিন্তু তখন ওই সঞ্চারী ম্যাডামের বাড়িতে কাজ করছেন। হঠাৎ করে রাজীববাবু ওনাকে একটা ফোন করেন। রাজীববাবু সেদিন কোনো একটা কারণে কাজে যাননি, বাড়িতেই ছিলেন। ফোন করেন, ফোন করে সবিতাদিকে ডেকে পাঠান, বলেন যে তুমি এক্ষুনি বাড়িতে আসবে, রিমা প্রচণ্ড রকমের পাগলামি শুরু করছে, তুমি নিজে এসে দেখে যাও ও কী করছে। তা কাজ টাজ ফেলে সবিতাদি গেছেন। পরবর্তীকালে যখন সঞ্চারী ম্যাডামকে ঘটনাটা বলেছেন তখন বলছিলেন উনি যে দিদি, বললে বিশ্বাস করবেন না, আমি বাড়িতে গেছি, কি হয়েছিল আপনি জানেন? কি হয়েছিল? ওই যে রিমার আরেক বান্ধবী পারমিতা, সে এসেছিল রিমার সঙ্গে দেখা করতে। বাড়িতে রাজীববাবু রয়েছেন। এবার পারমিতার ব্যাপারটা হচ্ছে কি, পারমিতা হচ্ছে মানে রিমার অনেক দিনকার পুরনো বান্ধবী। এবারে সে দেখছে যে রিমা তার সঙ্গে মেলামেশা করছে না, তার সাথে কথা বলছে না, কথা বললে উত্তর দিচ্ছে না, ফোন করলে ধরছে না। এবার সে তো আর অত তলিয়ে দেখেনি যে ব্যাপারটা কি হচ্ছে, ওর সাথে কি হয়েছে বা হতে পারে, সেটা তো ভেবে দেখেনি। সে দেখছে যে তার বান্ধবীর মধ্যে একটা পরিবর্তন আসছে, তা সে গেছে রিমার সঙ্গে দেখা করতে। রিমা তখন কি করছিল, ওর স্টাডি টেবিলের পাশে বসে ওই জিওমেট্রিতে আমরা যে কম্পাসগুলো হয় না, কাঁটা কম্পাস, সেই কম্পাস নিয়ে টেবিলের ওপর এরকমভাবে ঠুকছে,
মাথাটা এরকমভাবে নিচু করা, চুল পুরো উস্কো খুস্কো খোলা, নোংরা হয়ে গেছে সারা শরীর, ভালো করে স্নান টানও হয়তো করছে না ইদানিংও। তা তখন পারমিতা রিমাকে বারবার করে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে, কী হলো কি তোর, তুই এরকমভাবে ব্যবহার করছিস কেন, তুই কারোর সঙ্গে কথা বলছিস না, আমার সাথে মেলামেশা করছিস না, কোনো কথার উত্তর দিচ্ছিস না, ফোনে যোগাযোগ রাখছিস না, বাড়ি থেকে বেরোচ্ছিস না, পড়াশোনা করছিস না, হলো কি তোর, আমি তো তোকে এরকমভাবে মানে কোনো দিন চিনিনি। তা ও কিছুতেই কোনো কথার উত্তর দিচ্ছে না, আর ও বারবার করে কথা বলে যাচ্ছে। অবশেষে রিমা কী করলো, প্রচণ্ড রকমভাবে ভায়োলেন্ট হয়ে উঠে, আক্রমণাত্মক হয়ে, মানে রীতিমতো তেড়ে এলো পারমিতার দিকে, এবং সেই ওই কম্পাস দিয়ে ওর হাতে বার কয়েক আঘাত করলো রিমা। এবং রাজীববাবু, রিমা পারমিতা তো চিৎকার করে উঠেছে, সেই চিৎকারে রাজীববাবু যিনি বাইরের ঘরে বসেছিলেন তিনি ছুটে এলেন, এসে একটা ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখলেন। তিনি দেখছেন যে যেই জায়গাটাতে আঘাত করেছে রিমা পারমিতার হাতে, ওই জায়গাগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর রিমা সেই রক্তগুলোকে এরকমভাবে আঙুলে লাগিয়ে জিভ দিয়ে চেটে খাচ্ছে। কতটা ভয়ঙ্কর হতে পারে এরকম দৃশ্য, সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, এই ঘটনা তো গেল, এরপর আরও অনেক বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। এই করতে করতে অবশেষে সেই বাসন্তী পুজোর দিন উপস্থিত হলো, খুব ঘটা করে পুজো হলো। কিন্তু দুঃখের বিষয়, রিমার এই মুহূর্তে যেরকম অবস্থা, এই অবস্থায় সে পুজো অ্যাটেন্ড করতে পারলো না। এবার এই যে পারমিতার মা যিনি পুজো করতে এসছিলেন, সেই পুরোহিত মশাইকে এই রিমার এই ব্যাপারটা বললেন। তা তখন সেই পুরোহিত মশাই বললেন যে দেখুন, আমি তো বৈদিক মতে পুজো করি, আমি এই জায়গাতে কিন্তু কিছু করতে পারবো না, আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। আপনি যার কথা বললেন, মানে যেই সমস্যাগুলোর কথা বললেন, সেইগুলোর সমাধান কিন্তু একমাত্র তন্ত্রমতেই হবে। তা আমি একজন ব্যক্তিকে চিনি, যিনি সম্ভবত এই কৃষ্ণনগরের দিকে থাকেন, আমি তার নাম্বারটা আপনাদেরকে দিতে পারি, আপনারা পারলে ওনার সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন, আমার নাম বলবেন, আমার নাম বললে উনি চিনবেন। তা সেই দিন রাতেই, পুজোর রাতেই, সেই ভদ্রমহিলা মানে পারমিতার মা এসে রিমার মায়ের সঙ্গে, সবিতাদির সঙ্গে দেখা করলেন, করে নাম্বারটা দিলেন, দিয়ে বললেন যে খুব তাড়াতাড়ি কিন্তু এর সঙ্গে যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু রিমাকে উদ্ধার করা যাবে না। তা সবিতাদি সেটাই করলেন। তা ভদ্রলোক ওই কৃষ্ণনগরের দিকেই থাকেন, তো ওনার নাম শঙ্কর মুখার্জি। তা তিনি বললেন যে দেখুন, আমার তো বয়স হয়েছে, আমি তো কারোর বাড়ি যাই না বা যেতে পারি না, আপনাদেরকে এখানে কিন্তু নিয়ে আসতে হবে আপনাদের মেয়েকে। তা এইটা শুনে তো সবিতাদির মাথায় হাত, যে উনি কিভাবে নিয়ে যাবেন, কারণ রিমা যেরকম পাগলামি করছে, যেরকম চিৎকার চেঁচামেচি করছে সব ব্যাপারে, আর যেরকম ব্যবহারে পরিবর্তন এসে গেছে ওর, ওকে তো নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। মানে লোকাল ট্রেনে করে যদি যাওয়া হয়, তাহলে তো ট্রেনের অন্যান্য যাত্রীদেরকে মানে একদম বিরক্ত করে মারবে, উত্ত্যক্ত করে মারবে। তা যাই হোক, তা এবার ওই রাজীববাবু, পারমিতার বাবা, এরা অনেক কষ্ট করে টাকা কড়ি করে একত্রিত করে জোগাড় করে একটা গাড়ির ব্যবস্থা করলেন, সেই গাড়ি করে নিয়ে যাওয়া হবে। এবারে এই যে যাওয়া হবে, শঙ্করবাবুর কাছে যে যাওয়া হবে ওই তান্ত্রিক, তার আগে কিন্তু নানান রকমের বাধা বিপত্তি আসতে শুরু করলো। সেই কখনো সবিতাদি অসুস্থ হচ্ছেন, তো কখনো রাজীববাবু অসুস্থ হচ্ছেন, কখনো কেউ পড়ে গিয়ে একটা চোট আঘাত পেয়ে যাচ্ছেন, এরকম নানান রকমের ব্যাপার ঘটছে। তবে যা হয়, ঈশ্বরের আশীর্বাদ থাকলে সমস্ত বাধাই অতিক্রম করা যায়। এইবার সবাই গাড়ি করে নির্ধারিত দিনে রওনা দিলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে, ওই শঙ্করবাবুর বাড়ির উদ্দেশ্যে। এইবার এখানে কি হচ্ছে দেখুন, যখন রিমাকে গাড়িতে তোলা হচ্ছে, তখন সে প্রচণ্ড রকমের চিৎকার করছে, সে কিছুতেই যাবে না। হ্যাঁ, সে কিছুতেই ওই তান্ত্রিকের কাছে যাবে না, মানে সে একদম সিন ক্রিয়েট করার মতো একটা মানে খুব দৃষ্টিকটু ব্যাপার, চিৎকার করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, রাজীববাবু সবিতাদিকে যা নয় তাই মুখে আসছে বলে যাচ্ছে, হ্যাঁ, গালিগালাজ করছে, এরকম নানান রকম ব্যাপার রিমার সঙ্গে হচ্ছে, রিমা করছে। তা যাই হোক, অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তোলা হলো। এবার যাওয়া হলো কৃষ্ণনগরে। এবার সবিতাদি যখন ঘটনাটা বলেছিলেন, উনি বলেছিলেন যে জানেন দিদি, মানে ওই সঞ্চারী ম্যাডামকে, যে এই যে যাত্রাটা, এটা হচ্ছে আমার লাইফের, আমার জীবনের সবথেকে ভয়ানকতম যাত্রা ছিল।
কারণ ওই পুরো রাস্তাটা ধরে রিমা প্রচণ্ড চিৎকার করেছে, হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে গেছে, এবং ওর চিৎকারে আশপাশের লোকজন মানে পথ চলতি যে সমস্ত মানুষেরা তারা বারবার করে ফিরে তাকাচ্ছে, ওর দিকে দেখছে, এরকম নানান রকম ব্যাপার হয়েছে। অবশেষে ওরা তো পৌঁছালো। এবার ওখানে গিয়েও একই ব্যাপার, ওকে কিছুতেই শঙ্করবাবুর বাড়িতে ঢোকানো যাচ্ছে না। তো অনেক কষ্টে ঢোকানো হলো, টেনে হিচড়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি অনেক রকম করে ঢোকানো গেল। এবার শঙ্করবাবু এলেন, এসে কথাবার্তা বললেন, বলে পুরো ব্যাপারটা বুঝলেন। শঙ্করবাবুকেও তো যথেচ্ছাচার গালিগালাজ করে যাচ্ছে। তা তখন শঙ্করবাবু একটা প্রশ্ন করলেন রাজীববাবু আর সবিতাদিকে, যে আপনাদের পাড়াতে রিসেন্টলি কোনো সুইসাইডের ঘটনা ঘটেছে, মানে কেউ কি আত্মহত্যা করেছে? তা তখন রাজীববাবু বলছেন যে না, আত্মহত্যা রিসেন্টলি কেন, আমি যবে থেকে এই পাড়াতে রয়েছি আমি কিন্তু কোনোদিন কাউকে আত্মহত্যা করতে দেখিনি বা শুনিনি। তা তখন শঙ্করবাবু বলছেন যে দেখুন, আমার কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। আপনার মেয়ে তো কোনো মুখই খুলছে না, মানে মেয়ে বলতে ওর ভেতরে যে রয়েছে, কারণ এটা পুরোপুরি কমপ্লিট পজেশনের মধ্যেও চলে গেছে, ওর শরীরটা এখন অন্য কারোর নিয়ন্ত্রণে। তাকে দিয়ে মানে কোনো কথা আদায় করা যাচ্ছে না। এইবার আমি যদি বেত চালান না করি, আমি যদি বেত্রাঘাত না করি, তাহলে কিন্তু ওর মুখ থেকে কথা আদায় করা যাবে না, আপনাদের মেয়েকেও আমি বাঁচাতে পারবো না। তাই আপনারা যদি অনুমতি দেন, কারণ এটা খুব হৃদয় বিদারক, আপনাদের সামনেই আপনাদের মেয়েকে বেত দিয়ে মারবো, এটা দেখতে হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করুন এটা না করলে পরে এখান থেকে কিন্তু বের করা ওকে সম্ভব হবে না। তখন সবিতাদি বলছেন যে দেখুন, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। এই মেয়ে আমাদের প্রচণ্ড আদরের, প্রচণ্ড ভালোবাসা দিয়ে একে আমরা বড় করেছি। আজ অবধি কোনো পরিস্থিতিতে এর গায়ে আমাদেরকে হাত তুলতে হয়নি, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে আজকে সম্পূর্ণ অন্য অপরিচিত একটা ব্যক্তি, মানে আপনি ওকে বলছেন যে ওর শরীরের ওপর আপনি বেত দিয়ে আঘাত করবেন। তা ওকে বাঁচানোর জন্য যদি এটা করতে হয় তো তাই করুন। তবে একটাই অনুরোধ আপনার কাছে শঙ্করবাবু, আজকে আপনার এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, এখান থেকে যেন স্বাভাবিক অবস্থায় আমার মেয়েকে আমরা ফেরত নিয়ে যেতে পারি, আপনি সেটাই করুন। এবার শঙ্করবাবু বেদ বের করেছেন, মন্ত্রপুত বেদ, সেটা দিয়ে আঘাত করেছেন ওই ইয়ের গায়ে, রিমার গায়ে। একবার আঘাতেই কাজ দিয়েছে। এইবার ওর দেহের মধ্যে আশ্রয় করে থাকা যে রয়েছে, যেই সত্তা বা যেই এন্টিটি, সে এবার গলগল করে সমস্ত কিছু বলতে শুরু করেছে, এবং সে যা বলছে সেটা প্রচণ্ড মানে ভয়ের থেকেও বেশি বিস্ময়কর এবং হৃদয় বিদারক, খুবই মর্মান্তিক। কি বলছে শুনুন। বলছে যে আমার নাম সুশোভন, আমার বাবার নাম বিজন রায়, ভালো করে শুনুন, আমার বাবার নাম বিজন রায় এবং আমার মায়ের নাম কণিকা রায়, যারা এই যে রিমা বলে যে মেয়েটা ওই দুটো বাড়ি পরে ওই যেই বাড়িতে চাঁদা তুলতে গেছিল ওই বাড়িতে থাকেন, ভাড়ায় থাকেন। এককালে আমরা যাদবপুরে ছিলাম, ওই সুশোভন বলছে, আমরা যাদবপুরে ছিলাম। আমি কলেজ পাশ করে চাকরির চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু চাকরি পাচ্ছিলাম না, তাই নিয়ে আমার মা এবং বাবা প্রতিটা মুহূর্তে আমাকে কটু কথা শোনাতেন, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন, আমাকে ধমকাতেন, বারবার করে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেন, আমাকে অকর্মণ্য, আহম্মক, মূর্খ এই সমস্ত বলতেন। আমার বাবা পেশায় একজন জ্যোতিষী, ওনার পসার খুব একটা ভালো ছিল না। উনিও নানান রকমের আমার চাকরি না হওয়ার জন্য নানান রকমের প্রতিকার দিয়েছিলেন, কিন্তু কোনোটাই কোনোভাবে কাজ করেনি। তা উনি ভেবেছিলেন আমি চাকরি বাকরি পেলে পরে সংসারের হাল ধরবো, ওনার ওপর থেকে চাপটা একটুখানি কমবে, কিন্তু সেটা যেহেতু আমি পাচ্ছিলাম না, আমাকে এমন কথাও শুনতে হয়েছে আমার বাবার মুখ থেকে, নিজের বাবার মুখ থেকে, যে আমি যদি চাকরি না পাই তাহলে রাস্তায় ফুটপাতে বসে যেন আমি জুতো পালিশ করে পয়সা রোজগার করে বাড়িতে আনি, কিন্তু রোজগার আমাকে করতে হবে। তা নিজের মা বাবা এরকমভাবে আমাকে বলবে, একজন ছেলেকে বলবে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তো আমি তারপরে কি করি, একদিন ওনারা বাড়িতে নেই, আমি নিজের বাড়ির মধ্যেই আমার ঘরে আত্মহত্যা করি। এবার এই ঘটনাটা ঘটবার পর ওনাদের টনক নড়ে, ওনারা বুঝতে পারেন যে কি মস্ত বড় ভুল ওনারা করেছেন। তখন আমার প্রতি একটা দুঃখ ওনাদের উতলে উঠছে,
আমার আমার মৃতদেহের সামনে দাঁড়িয়ে ওরা কান্নাকাটি করেছে, আমি পাশেই ছিলাম, হ্যাঁ, আমি সবটাই দেখেছি, কিন্তু তখন আর তো কিছু করার নেই, খুব দেরি হয়ে গেছে। এবার যেই পাড়ায় ওনারা থাকতেন সেখানে মানে ওদের একটা দুর্নাম ছড়িয়ে গেছিল এই দুর্ব্যবহারের জন্য, এবং নিজের ছেলের সঙ্গে এই যে মারাত্মক একটা খারাপ ব্যবহার করা, এই ব্যাপারটাও কিন্তু অনেকে কিন্তু জেনে টেনে গেছিল। তাই এই ঘটনাটা ঘটবার পর, অর্থাৎ সুশোভন যখন আত্মহত্যা করলো, তারপরে কিন্তু সবাই ওনাদের সঙ্গে খুব মিসবিহেভ করতো, ওনাদের ওই পাড়ায় টেকা এক প্রকার দায় হয়ে যায়। ওনারা তখন চলে আসে বেহালাতে, এই পাড়াটাতে। এবার সুশোভন বলছে যে দেখুন, শতই আমাকে অপমান করে থাকুন বা যাই করুন না কেন, আমার তো মা বাবা, তাই আমি ওদেরকে ভুলতে পারিনি, আমিও ওনাদের সঙ্গে সঙ্গে মানে ওনাদের সঙ্গ নিয়ে এই বাড়িটাতে চলে আসি, এবং আমার বাবা কিছুদিনের মাথায় বুঝতে পারেন যে আমি এখনও এই বাড়িটাতে ওনাদের সঙ্গেই রয়েছি। এবার হতে পারে জীবদ্দশায় আমি ওনাদের ছেলে ছিলাম, কিন্তু মৃত্যুর পরে তো কেউ কারণ নয়, তা উনি তখন কিভাবে আমাকে সরানো যায় তার একটা মানে কৌশল বা ফন্দি বার করার চেষ্টা করতে লাগলেন। ওনার যে গুরুদেব তার সঙ্গে উনি একটুখানি কথাবার্তা বললেন, এবং তিনি বুদ্ধি দিলেন যে কারোর বাড়িতে বা কারোর মাধ্যমে আমাকে চালান করে দেওয়া। তা যেদিন এই রিমা আর পারমিতা ওদের বাড়িতে যায় চাঁদা নিতে, তখন এই মিষ্টি খাওয়ানোর নাম করে রিমার ওপরে কিন্তু এই সুশোভনের আত্মাকে চালান করে দেওয়া হয়। আর সুশোভন যখন এই ব্যাপারটা ন্যারেট করছে তখন বলছে যে দেখুন কীরকম অদ্ভুত ব্যাপার, আজকে আমি যখন চাকরি পাচ্ছিলাম না তখন আমার বাবা আমাকে যে সমস্ত প্রতিকার দিয়েছিলেন সেই প্রতিকারগুলো কিন্তু একটাও কাজ করেনি, অথচ এই প্রেত চালান, আমাকে এই চালান করে দেওয়াটা, এটা উনি কীরকম সুকৌশলে করে দিলেন। অর্থাৎ এটাই প্রমাণিত হয় যে ভালো কাজের তুলনায় খারাপ কাজ আজকের দিনে করা হয়তো অনেক বেশি সহজ, কি আর বলবো। তা যাই হোক, শঙ্করবাবুরও এই পুরো ব্যাপারটা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, কিন্তু কি আর করা যাবে, ওই দেহের মধ্যে তো আর সুশোভনকে থাকতে দেওয়া যায় না, সে তো আর ইহজগতের কেউ নয়। তাকে রিমার দেহ থেকে বার করার পদ্ধতি খাটিয়ে রিমাকে বিপন্মুক্ত করা হলো। এরপর শোনা যায় যে রিমা এখন অনেক ভালো আছে, তবে ওই বিজনবাবু আর কণিকা দেবী মানে বিজন রায় আর কণিকা রায়, ওনাদেরকে ওই পাড়াতে আর থাকতে দেওয়া হয়নি। সবাই সঙ্গবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে গিয়ে এমনকি বাড়িওয়ালার ওপরে চাপ সৃষ্টি করে ওদেরকে ওই পাড়া থেকে কিন্তু বিতাড়িত করা হয়। তাই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, অনেক থানা পুলিশ হয়েছিল, কিন্তু আমি আগেই বলেছিলাম যে ওই পাড়াটা প্রচণ্ড রকম সঙ্গবদ্ধ একটি পাড়া, প্রত্যেকেই প্রচণ্ড রকম ইউনাইটেড, একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, তাই এই ব্যাপারটা করাটা কিন্তু খুব সহজ হয়েছিল। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। কেমন লাগলো আপনারা জানাবেন। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আপনারা নিজে এখানে এসে যদি কোনো ঘটনা বলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আরও বেশি করে এটা মানুষের সাথে ভাগাভাগি করে নিন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে আগামী একটি এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।